আজকে আমরা হচ্ছে যে আমরা মেইনলি সিলেবাসটাই ফলো করতেছি। তোমাদের জন্য একটু প্রেশার হয়ে গেছে, কিন্তু রেগুলারে পড়াটা রেগুলার দেখার চেষ্টা করিও। আর আমি যতটা পসিবল অনেক সিম্পলি করে দিছি, যেন তোমাদের ইজি হয় শর্ট টাইমে ক্যাচ করা। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড পোর্শনটা ছিল হলো এফএসও সিস্টেম মডিউল গুলো আর ডিজাইন ইস্যু কি কি থাকতে পারে সেই জিনিস। তো এফএসও সিস্টেম মেইনলি আসলে তিনটা পার্ট। এটা তোমরা তো আগেও দেখেছি যে একটা হলো আমাদের যেটা আমাদের ট্রান্সমিটার পার্ট আর কি, একটা হলো ট্র্যাকিং অপশনটা, একটা হলো স্যাটেলাইট পার্ট বা ডিটেক্টর। এই তিনটা পার্ট, তো এখানে একটা সুন্দর করে একটা সিস্টেম ডিজাইন করে দেওয়া আছে। এটা পড়বা যে এটা হলো আমাদের মানে গ্রাউন্ড থেকে স্যাটেলাইটের অপটিক্যাল লিঙ্কটা কেমন। তো এটা হচ্ছে আমাদের মেইনলি যে তিনটা পার্ট থাকে, একটা হলো গ্রাউন্ড স্টেশন, একটা হলো অপটিক্যাল চ্যানেলটা আমাদের, আর একটা হলো স্যাটেলাইট আমাদের। আচ্ছা, তো আমাদের ট্রান্সসিভারে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফার্স্টে তো আমাদের ডেটা থাকে অথবা যে কোনো একটা বেকন সিগন্যাল থাকে। সেটা আমাদের ফার্স্টে মডুলেশন হয় আর এনকোডিং দরকার হয়। তো যেটা আর কি একটা ট্রান্সমিটার সিস্টেমের কি বেসিক এই জিনিসগুলো মডুলেশন হবে, এনকোডিং হবে এই জিনিসগুলো। এছাড়া এখানে যেটা লাগে স্টেবিলাইজেশন লাগে এটিপি সিস্টেমের মাধ্যমে। আর আরেকটা হচ্ছে যে ট্রান্সমিট যে করবে অপটিক্স এর সেই সিস্টেমটা আর কি, যেটা ট্রান্সমিটার টেলিস্কোপ বলে। আর টোটালটাকে বলে হচ্ছে টেলিস্কোপ মাউন্ট। আচ্ছা, আর অপটিক্যাল চ্যানেলের মধ্যে আমাদের কি কি অ্যাড হতে পারে? নর্মালি স্পেস লস, এটা তো থাকবেই। এছাড়া অ্যাটমসফেরিক আর ব্যাকগ্রাউন্ড নয়েস এর উপর ডিপেন্ড করে আমাদের লস গুলো থাকে। আর ফাইনালি হচ্ছে যেটা আমাদের অনবোর্ড স্যাটেলাইট, এটাতে আমাদের কি হয়, ফার্স্টে তো হলো রিসিভ করবে সিগন্যালটা আমাদের, তারপর একটা বিম স্প্লিটার থাকে। স্প্লিটার যে বিমটাকে হলো আমাদের ভাগ করে দিবে। কত ভাগে কোন রেশিওতে ভাগ করবে এটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে। এটা 50-50 হতে পারে, 75-25 হতে পারে, কিছু কিছু আছে 99:1, এগুলো হতে পারে। এটা ডিপেন্ড করবে। ফাইনালি এগুলো ডিটেক্ট করবে, ডিমোডুলেট করবে। যেহেতু আমরা এনকোডিং করছিলাম, এগুলো ডিকোডিং করবো। ফাইনালি আমরা একটা বেকন ডিটেক্টরের মাধ্যমে আমরা যদি আমরা এখানে একটা বেকন সিগন্যাল নেই, নর্মাল ডেটা না নিয়ে, তাহলে আমাদের একটা বেকন ডিটেক্টর লাগবে। আর এটা হলো যে স্টেবিলাইজেশন যে হলো এটিপি সিস্টেমটা, ট্রান্সমিটারও আমাদের একটা এটিপি সিস্টেম থাকবে, রিসিভারও এটিপি সিস্টেম। মানে হচ্ছে তোমার এই যে আমাদের মানে টাইমিংটা যে একুজিশন, ট্র্যাকিং এন্ড হলো পয়েন্টিং সিস্টেম যেটাকে বলে, ট্র্যাক করে, একুজিশন করে আর পয়েন্টিং করে এই জিনিসটা। তো এটা হলো আমাদের ট্রান্সমিটারেও থাকে, আমাদের রিসিভারেও থাকে। তো এটা হলো আমাদের একটা এফএসও সিস্টেম। পরীক্ষায় কিভাবে, পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি যে একটা গ্রাউন্ড টু স্যাটেলাইট অপটিক্যাল লিঙ্কের স্কিমেটিক রিপ্রেজেন্টেশনটা কিরকম এক্সপ্লেন করো। এটার উপর কারো কোনো কোশ্চেন আছে? সিম্পল ব্লক ডায়াগ্রাম আর কি। আচ্ছা, আমরা মেনলি ব্লক গুলোই কভার করবো। এরপর হচ্ছে চয়েস অফ লেজার। বিভিন্ন টাইপের লেজার আছে আসলে। তো এখানে একটা সামারি টেবিল দেওয়া আছে ওদের। তোমাদের পড়াইছিলাম না এর আগে যারা কোর্সটা করছিল, ওই যে কি যেন ম্যাটেরিয়াল প্রসেসিং এ দেখাইছিলাম না, বিভিন্ন টাইপের লেজার আছে। তো লেজার নর্মালি ধরো একটা থাকে হলো সলিড স্টেট। এর আগের কোর্সটাতে আমি ফিগারও দেখাইছিলাম অনেক রকম। তো যাই হোক, সলিড স্টেট লেজার থাকে, গ্যাস লেজার থাকে, আবার ফাইবার লেজারও থাকে। আবার এইভাবেও ভাগ করা যায় লেজারকে। আবার ধরো ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে আরেকটা ভাগ হয় যে মানে কি ধরনের লেজার, কিছু থেকে কন্টিনিউয়াস ওয়েভ, কিছু থেকে পালস ওয়েভ, এরকম বিভিন্ন ভাবে আসলে লেজারকে আমরা ভেরিয়েশন করতে পারি। তো এখানে মেনলি ম্যাটেরিয়ালস এর রেসপেক্টে, ফার্স্টে যদি ম্যাটেরিয়ালস এর রেসপেক্টে যেমন সলিড স্টেট পালস লেজার, তো এটার ক্ষেত্রে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ওয়েভ লেন্থটা নর্মালি তোমার যে 1 মাইক্রো রিজনের, ডেটা রেটটা হলো 10 Mbps এর চেয়ে কম হয়। আর
পিক পাওয়ারটা অনেক হাই। সলিড স্টেট লেজারের আবার এটা সুবিধা, এটা মনে রাখিও। সলিড স্টেট লেজারের ক্ষেত্রে পিক পাওয়ারটা খুবই হাই হয়, কারণ সলিড তো এখানে তোমার লস টস গুলা কম হয়। এখানে তোমার ইজিলি সে মুভ করতে, এই মানে ইজিলি সে লেজিং প্রসেসটা করাইতে পারে আর কি। এরপরে আছে হলো সলিড স্টেট মুড লক লেজার। এই দুটার ডিফারেন্স হলো এখানে ডাটা রেটটা অনেক বেশি, 1 Gbps এর মতো, কিন্তু পিক পাওয়ারটা আবার একটু কম। এরপর আছে সলিড স্টেট সিডাব্লিউ লেজার। সিডাব্লিউ লেজারের ক্ষেত্রে আবার পাওয়ারটা বেশি। আর এরপরে যেটা আসলো সলিড স্টেটের পরে সেমিকন্ডাক্টর লেজার। সেমিকন্ডাক্টর লেজার আমরা অনেক বেশি ইউজ করি, যেমন যে ফ্যাব্রিক প্যারোর, ডিএফবি। ডিএফবি লেজারটা খুব বেশি ইউজ হয়। পিক্সেল, এই লেজার গুলো খুবই ইউজ হয়। আবার এগুলোর ডাটা রেটটাও অনেক বেশি ভালো। তবে এদের পাওয়ার গুলো কিন্তু যদি তুমি কম্পেয়ার করো সলিড স্টেটের চেয়ে, তাহলে কিন্তু অনেক কম, মিলি ওয়াট রেঞ্জে। এরপরে ফাইনাল যেটা আসলো ফাইবার লেজার। এটা আসলে লেটেস্ট রিসেন্ট, আমার আমার পোস্ট হলো ফাইবার লেজারের উপরই ছিল। জানি না, আমি অত এক্সপার্ট আছি না, কিন্তু যাই হোক আমার সৌভাগ্য হয়েছে যেটা আমি দেখে আসছি। তো ফাইবার লেজার বলতে মেইনলি তোমার যে আমাদের ম্যাটেরিয়ালসটা আছে, গেইন মিডিয়ামটা, সেটা ফাইবার হয়। ঠিক আছে, এটা একটা ভেরি স্পেশাল টাইপস অফ ফাইবার। ইডিএফ এ, এটা মনে রাখবা খুব, যদি আমি ইডিএফ এ কাজ করি নাই তো এটার, ইডিএফ এর ক্ষেত্রে ওয়েভ লেন্থ হলো 1.5 মাইক্রন রিজনে ইউজ করে। এটা ডাটা রেটটা অনেক হাই, 10 Gbps, আর সাথে সাথে আমাদের পিক পাওয়ারটাও অনেক অনেক বেশি হাই। তো এটাই আসলে রিসেন্টলি ফাইবার লেজারটা খুব বেশি ইউজ করা হয়। আর ফাইবার লেজারের আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যে এটা তোমার খুব লাইট ওয়েট যেহেতু ফাইবার, তারপরে খুবই ছোট সাইজ হয়। আহ তারপরে হচ্ছে তোমার কম্প্যাক্ট, যেটা তো বললামই। তারপরে পাওয়ারটাও আমরা অনেক বেশি। এটার মেইন সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা এখানে আলট্রা ফাস্ট লেজার পাই, এখানে দেওয়া নেই। ওইটাই হলো মেইন সুবিধা ফাইবার লেজারের ক্ষেত্রে। যেহেতু এটা একটু টেবিলটা দেখবা, বিভিন্ন রকম লেজারের কম্পারিজন আসতে পারে। এটার উপর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করবা, কিংবা মেসেজে দিবা, কিংবা থামেও দিতে পারো আমাকে। হ্যান্ড রেজ করলে নোটিফিকেশন আমি বুঝতে পারবো যে তোমাদের কোনো কোশ্চেন আছে। আচ্ছা, নেক্সট হলো মডুলেটর। কি কি ধরনের মডুলেটর ইউজ করা হয় আমাদের এই ধরনের কমিউনিকেশনে? তো এখানে দুটো স্কেমেটিক আছে। তো নর্মালি ফেস মডুলেটর ইউজ করা হয়। আর এটা হলো জেনারেল একটা ফেস মডুলেটরের স্কেমেটিক দেওয়া আছে। এখানে মিলে আসলে দুইটা পোল থাকে, দুইটা পোলারাইজার থাকে। এখানে ইলেকট্রোড থাকে একটা, আর এই যে আমাদের সিগন্যাল সোর্স। তো এর মধ্যে ফেস মডুলেশনের মাধ্যমে মডুলেশনটা করে। এরপরে অনেক ইকুয়েশন দেওয়া আছে ব্রিফলি, তোমাদের ইকুয়েশন খুব বেশি এক্সপ্লেন করার দরকার নেই, জাস্ট ফাইনাল ইকুয়েশনটা লিখলেই হবে। আচ্ছা, এটার উপর বেস করে লিথিয়াম নায়োবেট। লিথিয়াম নায়োবেট ফেস মডুলেটরও খুব একটা ইম্পর্টেন্ট মডুলেটর, যদিও আমি লিথিয়াম নায়োবেট কখনো করি নাই। তো এটার ক্ষেত্রে যেটা হয়, লিথিয়াম নায়োবেটের ক্ষেত্রে তোমার অনেক অ্যাডভান্টেজ আছে। এই ম্যাটেরিয়ালটাও খুব ভালো একটা মানে ম্যাটেরিয়াল বলতে এখানে কিছু হারমোনিক, ওই যে ফাইবার নন নন লিনিয়ারিটি, এই ইফেক্ট গুলোর কিছু পজিটিভ অ্যাডভান্টেজ আছে আর কি। তো এটা ওই যে সেম, এই যে স্কিমেটিকটা ওইরকমই। দেখো এখানে দুটো ইলেকট্রোড থাকে, এখানে যেরকম পোলারাইজার আমাদের আছে, এখানে দুইটা ইলেকট্রোড থাকে, আর এখানে আমাদের মেনলি ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়। আর এটা হচ্ছে আমাদের ওয়েব গাইডটা। তো এটা যেটা কোশ্চেন যখন আসবে, যে স্কিমেটিকটা ড্র করবা আর স্কিমেটিকটা এক্সপ্লেন করবা ছোট করে, যেখানে দেওয়াই আছে। তো এখানে লিথিয়াম নায়োবেটের ক্ষেত্রে আমাদের এই যে ফেস চেঞ্জের ইকুয়েশনটা দেওয়া আছে, ডি ফাইটা কিভাবে চেঞ্জ হয়, ওমেগার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে তোমার এল এর উপর ডিপেন্ড করে। আসলে এলটা হচ্ছে কি ইন্টারাকশন লেন্থ, এই যে এখানে আমাদের, এটা হচ্ছে আমাদের এলটা। আর সি তো হলো লাইট ভেলোসিটি। এরকম ছোট ছোট ইকুয়েশন গুলা লিখতে হবে অবশ্যই। এতটুকুর উপর কোশ্চেন আছে। রিফাতের
প্রোফাইল পিকচারটা এমন মনে হয় যে রিফাত আর কি লাইভই আছে। যাই হোক, আরেকটা মডুলেটর হচ্ছে ম্যাক জেন্ডার মডুলেটর। এটাও লিথিয়াম নায়োবেট দিয়ে এটার সাবস্ট্রেটটা, তো এটা খুবই পপুলার একটা মডুলেটর। আর খুব পপুলার আর কি, এস্টাবলিশ, কমার্শিয়ালি খুব এস্টাবলিশ একটা মডুলেটর। তো এটার হচ্ছে কনস্ট্রাকশনটা দেখো, এটা হলো কিন্তু ইন্টেন্সিটি মডুলেটর, ঠিক আছে। যেটা আমরা লিথিয়াম নায়োবেটে দেখলাম, এটা হলো কিন্তু আমাদের ফেস মডুলেটর। নর্মালি ফেস মডুলেটরই আমাদের আসলে ইন্টেন্সিটি মডুলেশন হিসেবে ইউজ করা যেতে পারে, কারণ ইন্টেন্সিটিটাও মডুলেশন হয়। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাক্স জেন্ডার মডুলেটর। এটার যেই মানে প্রিন্সিপালটা, সেটা হলো মেনলি যেখানে দেখতে পাচ্ছ, এখানে ফার্স্টে যে লাইটের ইন্টেন্সিটিটা, সেটা হলো স্প্লিট হয়ে যায় দুই ভাগে, ঠিক আছে। আর এই দুইটা যে আর্ম দুইটা আছে, এই দুইটা আর্মের মধ্যে ডিফারেন্স থাকে হচ্ছে, রিফাত চেঞ্জ করার দরকার নাই। মানে একটু বললাম, কমেন্টস চেঞ্জ করার দরকার নেই। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তো হচ্ছে আমরা যেটা বলছিলাম, ম্যাক জেন্ডারটা হলো অ্যামপ্লিচিউড মডুলেটর, যেখানে আর কি এটা ইন্টেন্সিটি মডুলেশন। কারণ অপটিক্স এর ক্ষেত্রে কিন্তু আমরা মেজার করি ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি, ঠিক আছে, আই যেটা। নর্মালি তো আমরা ভোল্টেজ অ্যামপ্লিচিউড করি অন্যান্য গুলোর ক্ষেত্রে, কিন্তু অপটিক্স এর ক্ষেত্রে আমরা লাইট ইন্টেন্সিটিটা, ঠিক আছে, সেটা মেজার করি। তো এখানে যেটা হয় তোমার হচ্ছে, যেটা বললাম, ফার্স্টে আমাদের ইনপুটটা আসলো, তারপর এখানে দুই ভাগে ডিভাইড হয়েছে। আর এই দুটো আর্ম যে আছে, এই দুটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে একটা 0, একটা হচ্ছে পাই। আবার যে দুইটা একসাথে হলো কম্বাইন হয়, হওয়ার পর ফাইনালি আমরা মডুলেটেড সিগন্যালটা পাই। আর এগুলো মডুলেশন কিভাবে হচ্ছে, এগুলো সব তো যে ইকুয়েশনে দেওয়াই আছে। তো এটাই মোটামুটি ম্যাক জেন্ডারের আরো ডিটেলস। ম্যাক জেন্ডার আসলে খুব ইম্পর্টেন্ট একটা মডুলেটর, এটার অনেক ডিটেলস আছে, তোমাদের এত ডিটেলস এখন যেহেতু আমাদের খুব শর্ট টাইম, এতটুকু জানলেই শুধু করে ফিগারটা স্কেমেটিক। আর এই যে আমি ফাইটের কথাগুলো বললাম, এগুলো এখানে লেখা কিছু কিছু আছে, কিছু কিছু নাই ওভারঅলটা। তবে এটা মনে রাখবা, এটা দুটো আর্মের মধ্যে ডিফারেন্স থেকে হলো পাই ফেজ শিফট। ইম্পর্টেন্ট একটা মডুলেটর আসলে ম্যাক জেন্ডার মডুলেটর। এটার উপর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অপটিক্যাল রিসিভার। অপটিক্যাল রিসিভার এখানে খুব ইম্পর্টেন্ট আমাদের ফ্রি স্পেস অপটিক্স এর জন্য। বিশেষ করে রিসিভারের ওই যে আমাদের অ্যাপারচার লেন্থ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে যেটা ইয়া হয়েছে, আহ দুই ধরনের রিসিভার দেওয়া আছে দেখো। তো এতে যেটা হয়েছে, এতে কিন্তু এই যে আমাদের লাইট গুলো এই যে কিছু কনভার্স টাইপের হয়ে আসতেছে, কিন্তু বি ফিগারটা যেটা দেখতেছো, সেটাতে কিন্তু আমাদের এই যে এখান থেকে আবার বাইরে চলে যাচ্ছে। তো এখানে এটার উপর ডিপেন্ড করে আমাদের তিন ধরনের মানে ইয়া লিখছে। একটা হলো ডিফিউজড অর এক্সটেন্ডেড সোর্স, একটা হচ্ছে স্টেলার অর পয়েন্ট সোর্স, আর একটা হলো স্ক্যাটার নয়েজ সোর্স। ঠিক আছে, আমাদের মেইনলি তো আসলে যে মাঝেরটা যেটা, এরকম পাইলে ইজি হয়, কিন্তু ওরকম তো আর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় না। তিন ধরনের হচ্ছে আমাদের সোর্স থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড সোর্স গুলো আর কি। একটা হচ্ছে ডিফিউজড অথবা এক্সটেন্ডেড সোর্স, একটা হচ্ছে স্টেলার অর পয়েন্ট সোর্স, একটা হলো স্ক্যাটার্ড। এই যে এটা যেমন স্ক্যাটার্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা কোশ্চিন আসতে পারে যে তোমার রিসিভারের আর কি, তোমার রিসিভারে হচ্ছে মানে সোর্স গুলো কি কি ধরনের হইতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে হচ্ছে অপটিক্যাল রিসিভার গুলো আমরা কিসের উপর ডিপেন্ড করে আমরা চুজ করব। এটা একটা কোশ্চিন ইয়া করে রাখো, মার্ক করে রাখো, কারণ এখান থেকে এক সেট কোশ্চিন করবো।
অ্যাকসেপ্ট মানে মেনলি 5 5 10 অথবা 4 4 3 এভাবে থাকবে। না, 4 3 3 এভাবে থাকবে, দুই ভাবে কোশ্চেন হতে পারে। তো দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে যে আমাদের অপটিক্যাল রিসিভার গুলো আমরা কিসের উপর বেস করে চুজ করবো। এখানে দেওয়াই আছে আলাদা ভাবে, একটা হলো মডুলেশন টেকনিকের উপর ডিপেন্ড করে চুজ করবো। অবশ্যই মডুলেশন টেকনিকটা ইম্পর্টেন্ট, কারণ আমরা ট্রান্সমিটারে যেটা মডুলেশন ইউজ করছি, ডেফিনেটলি রিসিভারটা তো তার উপর বেস করে আমাদেরকে চুজ করতে হবে। যেমন কিছু কিছু আছে ওই যে যেটা ইন্টেন্সিটি ফেস মডুলেশন, যেটা লিথিয়াম নাইট্রেট, ওটা যেমন ফেস ইন্টেন্সিটি দুইটারই উপর ডিপেন্ড করে, কিন্তু সবগুলো তার ওরকম নয়। তারপরে হার্ডওয়্যার অ্যাবিলিটি, রিলায়েবিলিটি এন্ড কস্ট, এটা তো যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আসলে ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে তুমি এমন কিছু একটা ডিজাইন করলা যেটার হার্ডওয়্যারটাই অ্যাভেলেবেল না, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে খুব এক্সপেন্সিভ। তো এভাবে চুজ করা যাবে না, আমাদের চুজ করার সময় অবশ্যই হার্ডওয়্যারটা অ্যাভেলেবেল কিনা সেটা দেখতে হবে, আবার রিলায়েবল কিনা। আর ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কস্টটাও তো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে রিসিভার সেন্সিটিভিটি, এটাও একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। কারণ এটার উপর রিসিভার সেন্সিটিভিটির উপরেই আমাদের ডিপেন্ড করে আসলে আমাদের সিগন্যালটা কিরকম হবে, সিগন্যাল স্ট্রেংথটা কিরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এইরকম যদি কোশ্চিন আসে ধরো, যে অপটিক্যাল রিসিভার গুলো আমরা কি কি প্যারামিটার উপর চুজ, মানে বেস করে চুজ করবো, তো এটা ওটা আসলে ছোট কোশ্চেন, 2 মার্ক সর্বোচ্চ, 2 মার্কও বেশি হয়ে যায়, শুধু 3টা পয়েন্টই লিখতে হবে। আচ্ছা, এখন এটার ডিটেলস এ লেখা আছে যে আসলে রিসিভারের সেন্সিটিভিটি আমরা যে বলছি, এই রিসিভারের সেন্সিটিভিটিটা আসলে কিসের উপর বেস করে আমরা ডিসাইড করি কিংবা ডিপেন্ড করে। এটারও কিছু কিছু আমাদের প্যারামিটার আছে। এটা হলো ফোটন ডিটেকশন টেকনিক, মডুলেশন ফরম্যাট, আর ফটো ডিরেক্টর, আর ব্যাকগ্রাউন্ড নয়েজ, এই তিনটার উপর ডিপেন্ড করে আমাদের মেইনলি। এখন ফোটন ডিটেকশন টেকনিক, এগুলাও আসলে বিভিন্ন ধরনের টেকনিক আছে কিভাবে আমরা ফোটনটা ডিটেকশন করতে পারি। এখানে যেমন দুইটা ক্লাসিফাইড করছে, একটা হলো কোহ্যারেন্ট হতে পারে, আর একটা হলো নন নন কোহ্যারেন্ট ডিরেক্ট ডিটেকশন হতে পারে। কোহ্যারেন্ট আর নন নন কোহ্যারেন্ট বলতে কি বোঝায়? একটু বলো, কোহ্যারেন্ট আর নন কোহ্যারেন্ট বলতে কি বোঝায়? এগুলো জানতে হবে, এটা পড়ছো ডেফিনেটলি তোমরা। একটা বলো না। আরেকটা এরকম কিছু। হুম? মনে হচ্ছে তোমরা প্রথম এই নামটা শুনলা, কোহ্যারেন্ট আর নন কোহ্যারেন্ট। এগুলো হচ্ছে ইয়াতে অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন পড়ছো, ট্রান্সমিটার রিসিভার পড়ছো, এগুলোতেই কিন্তু কোহেরেন্ট টার্মটা বারবার আসছে। আচ্ছা, যেগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট, তোমাদের কি অ্যানালগ কমিউনিকেশন আমি পড়াইছিলাম? না, আমি বলতে কিছুই পড়াইনি তোমাদেরকে এগুলো। বলো, কোহেরেন্ট আর নন কোহেরেন্ট বারবার আসছে, রিসিভার আসলে এই টার্মটা চলে আসবে। আচ্ছা, কোহেরেন্ট মানে হচ্ছে কেউ বলবা? কোহেরেন্ট আর নন কোহেরেন্ট ডিটেকশন মানে হচ্ছে আমাদের সেম ফেসের আর কি, সেটাকে বলা হচ্ছে কোহেরেন্ট, ঠিক আছে। আর ডিফারেন্ট ফেস হলে সেটাকে বলে নন কোহেরেন্ট। আর অনেকভাবে ডিফাইন করা যায়। অনেক সময় রিসিভারের ক্ষেত্রে ওই হচ্ছে সেম টাইপের সিগন্যাল ইউজ করলে ওটাকে বলে হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন, ঠিক আছে। মিলিটা সিমিলার সেম ফেস এর উপর ডিপেন্ড করে, যেটা কোহেরেন্ট হবে নাকি নন কোহেরেন্ট ডাইরেক্ট ডিটেকশন হবে। ডাইরেক্ট ডিটেকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কোনো ফেস টেসের কোনো ব্যাপার নাই, কোনো সিনক্রোনাইজেশনের ব্যাপার নাই, ওই যে যেমন ওই যে তোমরা ডাবল কি যেন নাম, অ্যাম্প্লিটিউড মডুলেশন করছো না, অনেক আগে করছো কিন্তু ইম্পর্টেন্ট তো। ওই যে যেটা আমরা ডাবল সাইড ব্যান্ড করি, মডুলেশন নর্মালটা জেনারেলটা, ওটাকে কিন্তু কোহ্যারেন্ট ডিটেকশন বলা হতো। কারণ যে সিগন্যালটা দিয়ে ক্যারিয়ারে মডুলেট করতো, সেম সিগন্যাল দিয়ে কিন্তু রিসিভারে ডিমodulate করতো। তো এখানে সেম সিগন্যাল বলতে তো ফেস মিন করা হয়েছে আর কি। তো ওই জন্য এটাকে কোহ্যারেন্ট ডিটেকশন বলতো। আর ডাইরেক্ট মানে নন কোহ্যারেন্ট মানে তো আমাদের কোনো ইস্যু ক্রিয়েট করতে চিন্তা করতে হচ্ছে না, ডিরেক্টলি জাস্ট হয়তো সিগন্যাল দিয়ে আমরা
মডুলেট করি, তাহলে এটার উপর ডিপেন্ড করে আমাদের আসলে আমরা কোন ধরনের টেকনিক ইউজ করতেছি ফর সেটা। এরপরে যে মডুলেশন ফরম্যাট, ডেফিনেটলি মডুলেশন ফরম্যাটের উপরও আমাদের রিসিভার সেন্সিটিভিটিটা ডিপেন্ড করে। যেমন যেখানে বলছে ও ওকে অথবা পিপিএম ইউজ করা হয়। ও ওকে এটা কি, এটা কোনটা বলো দেখি। তোমরা সবই ভুলে গেছো। অ্যামপ্লিটিউড মডুলেশনটাকে ও ওকে বলা হয়। অ্যামপ্লিটিউড শিফট কিং যেটাকে অন অফ কিং বলে আসলে। ঠিক আছে। এরপরে হচ্ছে ফটো ডিটেক্টর অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ। নয়েজটা তো আসলে খুব মানে বিশেষ করে ফ্রি অপটিক্স এর ক্ষেত্রে খুব বেশি একটা বড় বার্ডেন আর কি। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো তো চার ধরনের হইতে পারে, যে যেমন দেওয়া আছে ডিটেক্টর ডার্ক কারেন্ট নয়েজ, সিঙ্গেল শর্ট নয়েজ, থার্মাল নয়েজ, আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আমার মনে হয় সিঙ্গেল শর্ট নয়েজ, থার্মাল নয়েজ, ডার্ক কারেন্ট নয়েজ, এগুলো পড়ছো না? এগুলো আমাদের কোর্সের ইনক্লুডেড না, এটা ডেফিনেটলি হচ্ছে অন্য কোর্সের ডিটেলস পড়া হয়েছে, কিন্তু টার্মটা তো শুনছো নাকি? শামীম আক্তার বলো। এটা আমি নতুন শুনতেছি এটা। সত্যি? এই তোমরা তোমরা কেউ হচ্ছে নয়েজ এগুলো টার্ম গুলো পড়ো নাই? জি ম্যাম, মাহমুদুল পড়ছিলাম। হাসান? হ্যাঁ পড়ছিলাম পড়ছি তো, ম্যাম। আমার তো সেটাই, এগুলো তো না পড়ার কথা না। নয়েজ এগুলো রেশিও জিজ্ঞাসা করলাম তারপরে রাকিব হাসান। তুমি কোথাকার গ্রাজুয়েট? শামীম আক্তার? ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ট্রিপল নিয়ে করছি। তোমাদের এগুলো পড়ায় নাই? কোন ডিগ্রির নাম কি? আমার ইলেকট্রিক্যাল নিয়ে ছিল, আমি এখন মানে কমিউনিকেশন ছিল না আমার। কিন্তু এগুলো তো শর্ট নয়েজ, এগুলো তো ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যেও তো থাকে, এমন না যেটা শুধু কমিউনিকেশনে থাকবে। যাই হোক তোমাদের সিলেবাস জানি না আমার কি জানা আছে, তবে আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজটাও খুব ইম্পর্টেন্ট আমাদের রিসিভার সেন্সিটিভিটিটার উপর। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা যদি পুরোটা আসলে হয়তো 4 মার্ক 5 মার্ক থাকতে পারে, কিন্তু যদি পার্ট ওয়াইজ থাকে যে শুধুমাত্র মানে রিসিভারের ফান্ডামেন্টাল প্যারামিটার গুলো ডিসকাস করো, তাহলে এটা 2 মার্কে আসবে, কিন্তু পুরোটা আসলে হয়তো 4 মার্কস থাকবে। ঠিক আছে, মানে 4 মার্ক থাকবে মানে পুরোটাই লিখবা, শুধু ওখানে যায় থামে যাবা না। আর এগুলো তো রিসিভার, এগুলো একটু আগেই বললাম। তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ কাকে বলে? ব্যাকগ্রাউন্ড নয়েজ হলে যে ডিপেন্ড করে আমাদের মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়। মানে সারাউন্ডিং এনভায়রনমেন্ট বলতে দেখা যাচ্ছে যে হাজিদানিসে যদি আমরা একটা এফএসও সিস্টেম ইউজ করি, এটার যে নয়েজ হবে, আবার যদি শহরে যদি আমরা ইউজ করি, ওইটার ব্যাকগ্রাউন্ড নয়েজটা তো ডিফারেন্ট হবে। তো এটাই হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ। এরপরে যে ডার্ক কারেন্ট নয়েজ, ডার্ক কারেন্ট মানে এটা হচ্ছে ডার্ক কারেন্ট নয়েজ কিছুটা মানে অপটিক্স, বিশেষ করে ফ্রি অপটিক্স যখন ইয়া করে তখন কিন্তু একটা ডার্ক রুমের মধ্যে ইয়া করা হয়। ঠিক আছে, তো ওখানে আমাদের মেনলি যে নয়েজটা ক্রিয়েট হয় ডার্ক এনভায়রনমেন্টের কারণে, সেটাকে বলে হচ্ছে ডার্ক কারেন্ট নয়েজ। এটার ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো অত ইম্পর্টেন্ট না। ছোট ইকুয়েশনটা দিয়ে মানে কোন প্যারামিটারটার উপর মেনলি ডার্ক কারেন্টটা ডিপেন্ড করতেছে এটা বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের কি পরিমাণ ফোটন ইমিট হচ্ছে একটা অপটিক্যাল সোর্স থেকে, এটার উপর ডিপেন্ড করে আসলে যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে আসলে কোয়ান্টাম কিংবা সিঙ্গেল শর্টের ফোটনের মধ্যে যে ফ্লাকচুয়েশনটা হয়। সবসময় তো আমাদের মানে আমাদের তো এক্স্যাক্টলি আমরা কনস্ট্যান্টলি তো আসলে ফোটনটা ইমিট হয় না, কিংবা লাইট আমাদের সিগন্যালটা মানে অন্যান্য ইলেকট্রিক্যাল সিগন্যালের ক্ষেত্রে আলাদা, কিন্তু লাইটের ক্ষেত্রে কিন্তু এটা কোনো কনস্ট্যান্ট একটা ভ্যালু হয় না, এটা কিন্তু ফ্লাকচুয়েট করে। ফ্লাকচুয়েট করা মানে কিন্তু যে ফোটনের ফ্লাকচুয়েশন,
ওইখান থেকে আমাদের যে নয়েজটা ক্রিয়েট হয় সেটাকে বলে হচ্ছে সিঙ্গেল শর্ট নয়েজ। আচ্ছা, এখানে আমাদের কিছুটা ডার্ক কারেন্টের কিছুটা দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। পিন ডায়োড, এপিডি ডায়োড, এগুলো তো পড়ছো অপটিক্সে। হ্যাঁ, এগুলা পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এই ম্যাটেরিয়ালের, বিভিন্ন ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ডার্ক কারেন্টের ভ্যালু গুলো ডিপেন্ড করে। আর এটা হচ্ছে থার্মাল নয়েজ। থার্মাল নয়েজটাও অপটিক্স এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে দেখা যাচ্ছে যে আমরা যখন অপটিক্স এর মানে টেম্পারেচার উপর ডিপেন্ড করে সেটার কিন্তু তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটার মধ্যেও কিন্তু একটা ভেরিয়েশন আসে। আর তখনই কিন্তু আমাদের মানে ইন্টেন্সিটিতেও একটা ভেরিয়েশন আসে আর কি। মানে এর আগে আমরা অপটিক্স এর রিসার্চ যখন করতাম তখন আমাদের এইটা খুব খেয়াল রাখতে হতো। কিংবা যখন এই যে লেজার যখন ইউজ করবা তখন দেখবা যে সবসময় একটা অপটিক্স এর ডিভাইসে সবসময় একটা টেম্পারেচার কন্ট্রোলার থাকে। ওই টেম্পারেচারটা মেনটেন না করলে তোমার হচ্ছে আলটিমেটলি লেজিং এর ভ্যালুটাও মেনটেন হয় না। টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট অপটিক্স এর ক্ষেত্রে। এই যেমন এখানে দেখতে পাচ্ছ যে থার্মাল নয়েজটা ডিপেন্ড করে হচ্ছে, এটা তো বোলটজম্যান কনস্ট্যান্ট, যে অ্যাবসলিউট টেম্পারেচার, তোমার হচ্ছে আর হচ্ছে যে আর এটা রেজিস্ট্যান্সটা সার্কিটের, এই দুটোর উপর ডিপেন্ড। এটা তো হলো ব্যান্ডউইথ। তো এটা হলো আরেকটা কোশ্চিন যে হলো নয়েজ গুলো ডিসকাস করো অপটিক্স এর ক্ষেত্রে। চারটা নয়েজ টোটাল, এটা একটা কোশ্চেন হইতে পারে। এগুলো সব ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন, এটাও হয়তো 3 মার্কের থাকতে পারে। আচ্ছা, এখানে একটা হচ্ছে চার্ট দেওয়া আছে যে ডিটেক্টর গুলার কি কি ধরনের হইতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে যেমন এপিটি, পিন, সিসিডি, পিএমটি, এগুলো হচ্ছে তোমার কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা। যেমন এপিটির ক্ষেত্রে সিলিকন, তারপর ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, এগুলো ইউজ করা হয়। সিসিডির ক্ষেত্রে সিলিকন শুধু ইউজ করা হয়। পিএমটি আসলে আমার কোনো নলেজ নাই, পিএমটি কিরকম হয় দেখতে। পিএমটির ক্ষেত্রে মেনলি সলিড স্টেট সিলিকন ফটো ক্যাথোড ইউজ করা হয়। আর বেকনের ক্ষেত্রে আবার সিসিডিটা ইউজ করা যাইতে পারে, কিন্তু নর্মালি যে বাকিগুলো ইউজ করা হয় বেকনের। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে এই যে কোহেরেন্ট আর নন কোহেরেন্টের ক্ষেত্রে দেখো যে এটা দেখলে একটু আইডিয়া হতে পারে যারা জানো না। যেমন এখানে মডুল, এখানে ওটা ছোট একটা কম্পারিজন থাকতে পারে কোহেরেন্ট আর নন কোহেরেন্টের মধ্যে, যে একটা কম্পারিজন করো। যেমন মডুলেশন প্যারামিটার কোহেরেন্টের ক্ষেত্রে অবশ্যই যে ফেস থাকবে, ফেসটা হলো অবশ্যই থাকবে কারণ ফেসের সাথে কোহেরেন্সি রিলেটেড। আর নন কোহেরেন্টের ক্ষেত্রে ফেস থাকবে না, আলটিমেটলি শুধু ইন্টেন্সিটি থাকবে। ডিটেকশন হচ্ছে মেথড হলো হেটেরোডাইন অথবা হোমোডাইন। এগুলোও আসলে কমিউনিকেশনের কোর্স গুলোতে পড়ানো হয় আমাদের এখানকার স্টুডেন্টদের। হোমোডাইন মানে হচ্ছে ওই যে সেম, যেইভাবে আসলে মডুলেট করবা ঠিক সেম ওয়েতেই ডিমodulate করা হবে, সেটা হলো হোমোডাইন। তবে হেটেরোডাইনও ইউজ করা হয়। হেটেরোডাইন মানে ডিরেক্ট তোমার ফ্রিকোয়েন্সিটা না দিয়ে কয়েকটা স্টেজে দেয় বিভিন্ন, তাহলে আমাদের একটু ইজি হয়, এভাবেও করা যায়। কিন্তু নন কোহেরেন্টের ক্ষেত্রে হলো ডাইরেক্ট ডিটেকশন, এটা হলো একটু ইজি। আর অ্যাডাপটিভ কন্ট্রোল কোহেরেন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জরুরি, কারণ এটা যেহেতু আমরা ফেজটার সাথে রিলেটেড। কিন্তু নন কোহেরেন্টের ক্ষেত্রে আমাদের এগুলো কোনো কিছু জরুরি না। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম। আচ্ছা, এরপরে হলো রিসিভার কনফিগারেশন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রিসিভারটা কিভাবে তাহলে আমরা কনফিগার করা হয়। তো আমাদের রিসিভারের ফার্স্টে তো আমাদের যে সিগন্যালটা আসলো, সিগন্যালের সাথে অবশ্যই আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে। এরপরে ফার্স্টে হলো আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার
থাকবে, যেখানে এরপরে হচ্ছে আমাদের ফটো ডিটেক্টর। এটা আইদার পিআইএন হইতে পারে অথবা এপিডি হইতে পারে। এরপরে হলো ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজ। আর ফাইনালি আমরা হলো সিগন্যালটা পাবো। আর এখানে ফটো ডিটেক্টর, এর জন্য আমাদের একটা কি, এখানে ডিটেক্ট করার জন্য কিংবা ডিমোডুলেট করার জন্য অবশ্যই একটা সিগন্যাল লাগবে। সেটা আমরা লোকাল অসিলেটর থেকে জেনারেট করবো। এই ফিগারটা আমাদের কমিউনিকেশনের সবার জন্য খুবই একটা কমন ফিগার, আমার মনে হয় এটা তোমরা খুব বেশি পরিচিত। পার্থক্য শুধু এটা যেহেতু অপটিক্যাল, তাহলে এখানে যে অপটিক্যাল ল্যামডা টেল এফটা চুজ করতে হবে। আর এটার ক্ষেত্রে ফটো ডিটেক্টরের এখানে আমাদের কোয়ান্টাম এফিসিয়েন্সি আর রেসপন্সিভিটিটা চুজ করতে হবে। আর ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজে আমাদের হলো ব্যান্ডওয়াইথ আর নয়েজ ফিগার ইউজ করতে হবে। আচ্ছা, এই যে বলো দেখি, এটা এটা হোমোডাইন হলো নাকি হেটেরোডাইন হলো? তুমি মাহমুদুল বলো নাকি রিফাত বলবা? একটু কনফিউজ লাগছে। হুম, এই ফিগারটা দেখো নাই কখনো? এটা তো খুবই পরিচিত ফিগার, কিন্তু করানো হয় সবসময়। এই বোরহানুল হক বিপু বলো। বিপু কি লগ ইন করে কি চলে গেছে নাকি কোথাও? আরিফুল বলো। দেখছো, এই জন্যই আমি অনলাইনে ক্লাস নিতে চাই না। আজকেও আমাদের মিটিং এ এটাই ডিসকাস হচ্ছিল যে অনলাইনে ক্লাসটা আমরা কিভাবে করতে পারি। যেহেতু এটা খুব কমন ফিগার, এটা হচ্ছে কমিউনিকেশনের খুবই একটা কমন ফিগার। তো মেইনলি তো আমাদের কাজ হচ্ছে রিসিভারে গিয়ে ডিটেক্ট করা। ডিটেক্ট করতে হলে আমাদের অবশ্যই একটা অসিলেটর সিগন্যাল লাগবে। তার আগে যেহেতু রিসিভার সিগন্যালে আমাদের দেখা যাচ্ছে যে রিকোয়ার ফ্রিকোয়েন্সি ছাড়া আরো এক্সট্রা অনেক ফ্রিকোয়েন্সি আসতে পারে, এই জন্য আমাদের একটা ফিল্টার লাগবে আগে। আর সাথে সাথে হলো গেইন। অনেক অনেক রিসিভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাম্পলিফায়ারটাই আগে দেয়, কারণ রিসিভার সিগন্যালটা এত বেশি, মানে লো স্ট্রেংথ, এত কম আর কি স্ট্রেংথ থাকে সিগন্যাল স্ট্রেংথটা। তাহলে অবশ্যই আমাদের একটা অ্যাম্পলিফায়ার লাগে। আর এটা হলো একটা হেটেরোডাইন রিসিভার, ঠিক আছে? হেটেরোডাইন রিসিভার কেন? কারণ এই যে দেখো, এখানে একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি স্টেজ আছে। হোমোডাইনের ক্ষেত্রে কোনো আর ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি থাকবে না, জাস্ট এটা ডিটেক্ট করবে, ওইটাই ফাইনাল হবে। কিন্তু এখানে আমরা হেটেরোডাইনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কয়েক ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো এই কারণে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেজ থাকে। এই জন্য এটা হলো, এটাই হলো হেটেরোডাইন আর হোমোডাইনের মধ্যে পার্থক্য। আচ্ছা, এগুলো ইকুয়েশন লাগবে না এমন না, যেহেতু আমাদের শর্ট টাইম, এই জন্য আমি এগুলো করতে ওভাবে বলবো না। কোহেরেন্ট রিসিভার ওই যে এখানে দেওয়া আছে বিভিন্ন, যে কোহেরেন্ট এফএসকে রিসিভার। কোহেরেন্ট এফএসকে রিসিভার যে তোমার হেটেরোডাইন থাকার কারণে, যে একটা আমাদের নর্মালি তো লো আর হাই ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু হেটেরোডাইন থাকার কারণে যেটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে আসে। আর এটা ডাইরেক্ট ডিটেকশন যেটা আমাদের ও ওকে, যেটা এটা হলো কিছু ইকুয়েশন দেওয়া আছে, এগুলো দেখতে দরকার নাই। একটা বোধহয় পড়ানোই যায়, এত ইকুয়েশন আছে। তোমরা ইকুয়েশনে কি অবস্থা তোমাদের? আগে পড়াইলে আমি অবশ্যই ইকুয়েশন পড়াইতাম, কারণ আমার ইকুয়েশন পড়াইতে খুব ভালো লাগে। এই তোমাদের কি অবস্থা? একটা ইকুয়েশন পড়াই দেবো? থাক, ওগুলো আর পড়াবো নাকি?
হুম, থাক তাহলে কোয়েশন যেহেতু তোমরা চাচ্ছ না, ইজি আছে, শুরুতে একটু বুঝলে অনেক ইজি আছে question। আর ইকুয়েশন সলভ করতে পারলে একটা সুবিধা আছে, তুমি ইকুয়েশন পারলে থিসিস রিসার্চ করাটা ইজি অনেক। যদি একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারো তাইলেই হয়ে গেল, আর প্লট করতে পারলে রেজাল্ট হয়ে গেল আর কি। যাই হোক, এরপর হচ্ছে একটা অপটিক্যাল পোস্ট আর প্রি অ্যাম্পলিফায়ার। তো দুইটাই হলো জরুরি আমাদের। হচ্ছে কি অনেক সময় আগে থেকে প্রি অ্যাম্পলিফায়ার কিছু আমরা অ্যাড করি, তারপরে সিগন্যালটা ট্রান্সমিট করি আর কি, যেন আমাদের সিগন্যাল স্ট্রেংথ আর কি একটু ভালো থাকে। এগুলো হচ্ছে ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করছে। যাই হোক, তোমরা যদি এটা পড়বা না তাহলে এটা বাদ। আচ্ছা, এরপরে একটা লিঙ্ক ডিজাইন ট্রেড অফ আছে, এটা আমি নেক্সট ক্লাসে একটা লিঙ্ক ডিজাইন পড়াই দেবো। যে লিঙ্ক ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, যখন তুমি ছোট কোম্পানিগুলোতে জব করবা যখন, তখন তোমাকে মেনলি লিঙ্ক ডিজাইনই করতে হবে। যে একটা দেখা যাচ্ছে যে তোমাকে কাস্টমার কি একটা ওর রিকোয়ারমেন্ট দিয়ে দিলো যে আমার সাপোজ একটা বিল্ডিং, এটাই হলো অপটিক্স, অপটিক্যাল ফাইবারের কানেকশন এস্টাবলিশ করে দেন। তো ultimately তখন তোমাকে অনেক কিছু চিন্তা করতে হবে। এগুলাই হচ্ছে আসলে অপটিক্যাল লিঙ্ক ডিজাইন, মানে অপটিক্স যারা জব করে এই কাজগুলোই মেনলি। এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, আমরা ভ্যালু গুলো দেখি, আর লিঙ্ক ডিজাইনটা আমরা নেক্সট দিন দেখবো, এখানে যেহেতু এক্সাম্পল দেওয়া নেই। ফার্স্ট হলো তোমার হলো অপারেটিং ওয়েভ লেন্থ। অপারেটিং ওয়েভ লেন্থটা হলো কিসের উপর বেস করে চুজ করবো? অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন অ্যাভেলেবিলিটি অফ দ্য লেজার। এটা তো ইম্পর্টেন্ট আসলে, কারণ তুমি এমন একটা ওয়েভ লেন্থ চুজ করলা যেটা লেজারটাই অ্যাভেলেবেল না আমাদের আশপাশে, তখন তো অনেক প্রবলেম হয়ে যাবে, কোনো কারণে লেজারটা নষ্ট হয়ে গেলে তখন আমরা কি করবো? এরপরে গেইন ভার্সেস বিম উইথ, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের যখন চুজ করব অপারেটিং ওয়েভলেন্থটা। তো আমাদের আসলে এই ওয়েভলেন্থের গেইনটা কত সেটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন অ্যান্ড স্ক্যাটারিং, এটা আমরা যে প্রথম ক্লাসে আমি পড়াইছিলাম। অ্যাবজর্পশন মানে হচ্ছে কি, এটা রিফ্রাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে। অ্যাবজর্পশন মানে আমার হচ্ছে সিগন্যালটা রিফ্রাকশন হয়ে গেল আর কি। আর স্ক্যাটারিং মানে যে কোনো কারণে তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স মানে বেশি হয়ে গেলে তখন কি হবে, তখন ওটা ছড়ায় পড়বে, লাইটটা স্ক্যাটার্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ক্যাটারিং। তো এটা অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে কোনো একটা ফগ হইলো, একটা সিগন্যাল আসতেছে, মাঝে একটা ফগ, খুব হাই ডেন্সিটি একটা ফগ চলে আসে, তো দেখা যাচ্ছে তো আমার সিগন্যালটা স্ক্যাটার হইতে পারে। আবার দেখা যাচ্ছে যে ফগটা তোমার রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ করে দেবে, তখন আবার সেটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে অ্যাটমসফিয়ারিক অ্যাবজর্পশন। এরপরে ডিটেক্টর সেন্সিটিভিটি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ডিটেক্টর সেন্সিটিভিটিটা যেন ভালো হয়, কারণ যত ভালো হবে তত আমাদের সিগন্যালের কোয়ালিটিটা ভালো হবে। এছাড়া থেকে ডিপেন্ড করতে হবে অ্যাপারচার ডায়ামিটার উপর, এটা আমি গত ক্লাসে বারবার বলছি। ডায়ামিটার ডিপেন্ড করে যেন সিগন্যালটা লসও না হয়ে যায়, আবার দেখা যাচ্ছে যে সিগন্যালটা যেন ভালোভাবে ক্যাচ করতে পারে, এটা ইম্পর্টেন্ট। আবার অনেক বড় যে তার মানে আমরা যে ট্রান্সিভারের অ্যান্টেনা যে অনেক বড় চুজ করবো এমন না, বড় হলে তো আবার বাকি জিনিসগুলো আমাদের অ্যাড হবে, বিভিন্ন নয়েজ গুলো আমাদের সাথে সাথে অ্যাড হবে। সবকিছু মাথায় রেখে আসলে আমাদের ডায়ামিটারটা চুজ করতে হবে। তবে রিসিভার অপটিক্যাল ব্যান্ডউইথ, এটাও হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা, তো এখানে একটা হলো সামারাইজ করছে লিঙ্ক বাজেট করার সময় কি কি প্যারামিটার আমাদের চুজ করবো। যেহেতু আমাদের তিনটা পার্ট, একটা হচ্ছে ট্রান্সমিটার পার্ট, একটা হলো চ্যানেল, একটা রিসিভার প্যারামিটার। এখানে যেগুলো যেগুলো মাথায় রাখতে হবে আমাদের, অপারেটিং ওয়েভ লেন্থ, ট্রান্সমিট পাওয়ার কতখানি হইতে পারে, ট্রান্সমিটার অ্যাপারচার এরিয়াটা কতখানি হইতে পারে, ট্রান্সমিটার অপটিক্যাল এফিসিয়েন্সি কত, ট্রান্সমিটার অ্যান্টেনা গেইন, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর চ্যানেল লস, যেমন পয়েন্টিং লস কতখানি, অ্যাটমসফেরিক লস কতখানি, স্যান্টিলেশন ইন্ডিউস লস কতখানি, ব্যাকগ্রাউন্ড নয়েজ কতখানি, ফ্রি স্পেস লস, এগুলো। রিসিভার প্যারামিটার ওই কিছুটা সিমিলার ট্রান্সমিটার প্যারামিটারের মতোই। রিসিভার অ্যাপারচার এরিয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে ট্রান্সমিটারের ক্ষেত্রে একটু কম ইম্পর্টেন্ট হলেও রিসিভারের ক্ষেত্রে অ্যাপারচার এরিয়াটা খুব ইম্পর্টেন্ট।
আর এই যে বাকি জিনিসগুলো, পোস্ট, প্রি, অ্যাম্পলিফায়ার, সেন্সিটিভিটি, রেজুলেশন। তো এটাও একটা কোশ্চেন, কিন্তু লিঙ্ক ডিজাইন, ঠিক আছে, লিঙ্ক ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি, এই যে লিঙ্ক ডিজাইনটা, এটা 4টা প্যারামিটার: অপারেটিং ওয়েভ লেন্থ, তার আন্ডারে কিছু প্যারামিটার আছে। সেকেন্ড হচ্ছে অ্যাপারচার ডায়ামিটার। থার্ড হচ্ছে রিসিভার অপটিক্যাল ব্যান্ড হয়। তার ফাইনালি হচ্ছে ইয়াগুলো সামারাইজ করছে। এটাও একটা কোশ্চেন। এর উপর আরো কোনো কোশ্চেন আছে? সরি। আর কোনো কোশ্চেন আছে? ক্লাস কিন্তু আমার মনে হচ্ছে যে রিফাত করতেছো, শামিম 2-1বার রেসপন্স করলো, আর বাকি তো আর মাহমুদুল বোধহয় একবার রেসপন্স করলো। এই সিয়াম সরকার, তোমার কি অবস্থা? জি ম্যাম, আমি আছি, কানেক্ট আছি। আসো? জি ওই যে রেসপন্স করতেছো না যে। ম্যাম, ওই কোশ্চেন আছে কুশনের পর কোনো কুশন তোমার? থাকলে হ্যান্ড রাইজ করতাম। সরি। কুশন থাকলে হ্যান্ড রাইজ করতাম, কুশন নাই তো। তারপর একটু রেসপন্স করবা, খুব অড লাগে না আমারও। এক তো তোমাদের মুখ দেখতে পাই না ক্লাস নিলে, তাও তো মুখের দিকে তাকালে বোঝা যায় কে বুঝলা কে বুঝলা। একটু জি রেসপন্স ম্যাম, করবা, রেসপন্স হ্যাঁ, করতাম। কোনো যে কোনো কিছু। ঠিক আছে, তাহলে এটা থেকে আমাদের তাহলে সেকেন্ড ইয়া কালকে হলো। কালকেও ক্লাস হলো এই টাইমেই, দেখি কালকে আমার এই টাইমেই থাকে। দুই, সকাল থেকে একটু ক্লাস থাকে তো, 2টার দিকেই থাকে ক্লাস গুলো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।